একটা কথা লিখে রাখেন, সেটা হলো চা শিল্প জিডিপিতে অবদান রাখে 1%। এই একটা তথ্য, চা শিল্পের জিডিপিতে অবদান হলো 1%। নোটিশ কোনো আছে তাদের? নোটিশ আছে কোনো? আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা নোটিশ আছে, এই নোটিশটার পরে আমরা বাকি অংশ দেখছি। জিডিপিতে অবদান হলো 1%। এরপরে চায়ের পরে চলে যাব আমাদের ধান সম্পর্কিত তথ্য। তো ধান চাষ সম্পর্কে জানার আগে একটু গুরুত্বপূর্ণ নোটিশ আছে, এটা একটু আপনারা শুনে নেন। এই শ্রদ্ধেয় তানভীর স্যার এসছেন আপনাদের গুরুত্বপূর্ণ কোনো একটা নোটিশের জন্য। দেখেন, ধন্যবাদ জানাচ্ছি স্যারকে ক্লাসের মধ্যে সুযোগ করে দেওয়ার জন্য। আচ্ছা, আমাদের কাছে বেশ কয়েকটা কল আসছে আর কি, একটু প্রবলেম হচ্ছে, প্রবলেমের কারণে বেশ কয়েকটা কল চলে আসছে আর কি। আপনাদের অ্যাপসে সম্ভবত আপনারা রেকর্ড ক্লাস বা ক্লাসের পিডিএফগুলো দেখতে সমস্যা হচ্ছে আর কি। সাময়িক সময়ের জন্য আমাদের এই অসুবিধার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি, এবং তার পাশাপাশি আমরা বলতে চাচ্ছি যে আপনারা যারা রেকর্ড ক্লাস দেখতে চান তারা বিদ্যাবাড়ি অ্যাপসে প্রবলেম থাকায় আপনারা আমাদের ওয়েবসাইটের মাধ্যমে আপনারা আমাদের ক্লাসগুলো ক্লিয়ারলি দেখতে পারবেন ওয়েবসাইটের মাধ্যমে। আপনাদের যাদের কাছে ব্রাউজার আছে, যে কোনো ব্রাউজার বা গুগল ক্রোম ব্রাউজার যাদের কাছে আছে, তারা বিদ্যাবাড়ি.com লিখে সার্চ করলে আমাদের ওয়েবসাইট চলে আসবে, বিদ্যাবাড়ির ওয়েবসাইট। এবং এই ওয়েবসাইটের মধ্যে আপনি আপনার ফোন নম্বর এবং পাসওয়ার্ড দিয়ে আপনারা লগ ইন করার সুযোগ পাবেন। পাশাপাশি লগ ইন করে আপনারা প্রত্যেকটা সার্ভিস, যেই সার্ভিসটা অ্যাপসের মধ্যে পাচ্ছেন, সেম সার্ভিসগুলো আপনারা হচ্ছে ওয়েবসাইটের মধ্যে পাবেন। এই ওয়েবসাইটের মধ্যে যে আপনাদের ক্লাস, ভিডিও ক্লাস বা রেকর্ড ক্লাস, পাশাপাশি হচ্ছে পিডিএফ, লেকচার শিটের পিডিএফগুলো ক্লিয়ারলি দেখতে পারবেন। আমি আবারও বলছি, ক্রোম ব্রাউজার অথবা যে কোনো ব্রাউজারে বিদ্যাবাড়ি.com লিখে সার্চ করবেন, তাহলে দেখবেন যে আমাদের একটা ওয়েবসাইট আসবে। ওই ওয়েবসাইটে ক্লিক করে দেন হচ্ছে আপনারা আপনাদের ফোন নম্বর এবং পাসওয়ার্ড দিয়ে আপনারা লগ ইন করতে পারবেন। লগ ইন করে দেন হচ্ছে আপনাদের যেই সার্ভিসগুলো আছে এগুলো সব কিছু ক্লিয়ার দেখতে পারবেন আর কি। আশা করছি বুঝতে পেরেছেন। যে কোনো প্রবলেমের জন্য আপনারা সার্ভিসে ফোন দিয়ে জানাতে পারবেন যদি কোনো ধরনের সমস্যা বোধ করেন আর কি। টেলিগ্রাম লিঙ্কের জন্য আপনারা ওই যে সার্ভিসে যে নম্বরগুলো আছে এখানে হোয়াটসঅ্যাপ করতে পারেন, যারা টেলিগ্রামে এখনও যুক্ত হন নাই। কারণ আমাদের অনেক ধরনের ছোটোখাটো বা বড়সড় নোটিশগুলো আমরা টেলিগ্রাম গ্রুপে দিয়ে থাকি আর কি। তো এই টেলিগ্রামে যারা যুক্ত হননি তারা অবশ্যই টেলিগ্রামে যুক্ত হবেন। আর হচ্ছে টেলিগ্রামে যুক্ত হওয়ার নিয়ম হচ্ছে আগে টেলিগ্রাম অ্যাপসটাকে ইনস্টল করতে হবে। পাশাপাশি হচ্ছে আপনাদের টেলিগ্রাম অ্যাপসটাকে আপনাদের নম্বর দিয়ে ইনস্টল করতে হবে, এবং আপনাদের নাম, মোবাইল নম্বর এবং ব্যাচের নামটা ক্লিয়ারলি লিখে আমাদের 40 যেই সার্ভিসের নম্বর আছে 40 অথবা 43-তে হোয়াটসঅ্যাপ করা আছে, এই হোয়াটসঅ্যাপে আপনারা আপনাদের নাম, ফোন নম্বর এবং আপনাদের ব্যাচের নামটা ক্লিয়ারলি লিখে দিলে আমরা অথবা আপনাকে লিঙ্ক দিয়ে দিব। ওই লিঙ্কে ক্লিক করলে আপনারা হচ্ছে জয়েন করতে পারবেন গ্রুপগুলোতে। তো ঠিক আছে, এই ছিল আপাতত নোটিশ। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও আমরা মূল ক্লাসে চলে যাবো আর কি। আসসালামু আলাইকুম। এরপরে ধান সম্পর্কে কয়েকটা কথা লিখে আমরা
মৎস্য চাষে চলে যাব। ধান সম্পর্কে কয়েকটা কথা লিখে রাখেন। এখানে আরেকটা ধান এবং গম। তো গম সম্পর্কে আলাদা করে লেখার মতো খুব বেশি কিছু নেই, শুধু ধান সম্পর্কে লিখে রাখেন। এরপরেরটা লিখেন ধান। ধানের পরে আমরা মৎস্য সম্পদ সম্পর্কে অল্প একটু বলবো, তাহলে এই পর্যন্ত আজকের মতো বিদায় নিব। তো কেউ আগে ভাগে বিদায় নিবেন না, একসাথেই আমরা সবাই মিলে বিদায় নিব, সেই অপেক্ষাটা একটু করিয়েন। হ্যাঁ, এরপর ধানের কথা লিখেন। ধান, ধানের সম্পর্কে যেটা লিখবেন যে বাংলাদেশের 80% আবাদি জমিতে ধানের চাষ হয়। বাংলাদেশের 80% আবাদি জমিতে ধানের চাষ হয়। 80% আবাদি জমিতে চাষ হয় ধানের। এর মধ্যে ধানের জাতগুলোর মধ্যে বিআর 33 মঙ্গা এলাকার সহিষ্ণু ধান। মঙ্গা এলাকার খরা সহিষ্ণু ধান, এটা হলো বিআর 33। বিআর 33 এই জাতগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এইখান থেকেই ধান সম্পর্কে প্রশ্ন হলে প্রশ্ন হবে। এরপরে লিখেন যে লবণাক্ততা সহিষ্ণু ধান হলো বিনা 8 ও 9। লবণাক্ততা সহিষ্ণু ধান, এটা হলো বিনা 8 ও 9। বিনা 8 ও 9। মঙ্গা মানে হলো বৃষ্টির অভাব। মঙ্গা মানে হলো বৃষ্টির অভাব বা কোনো এলাকা শুকিয়ে ফেটে যাওয়া, এইটা। হ্যাঁ, আর লবণাক্ততা সহিষ্ণু আরো একটা ধানের জাত আছে, যেটা হলো বিআর 47। লবণাক্ততা সহিষ্ণু আরো একটা জাত বিআর 33 হলো খরা সহিষ্ণু ধান, আর লবণাক্ততা সহিষ্ণু ধান হলো বিনা 8 9, আর একটা হলো বিআর 47। এই দুইটা ধান, বিনা 8 ও 9, আরেকটা হলো বিআর 47 লবণাক্ততা সহিষ্ণু ধান। এরপরে আরেকটা ধানের জাত লিখবেন, যেটা হলো বন্যা পরবর্তী এলাকার উপযোগী ধান, এটা হলো বৃধান 46। বন্যা এলাকার উপযোগী ধান বা বন্যা পরবর্তী এলাকার জন্য উপযোগী ধান, এটা হলো ব্রি 46। বন্যা পরবর্তী এলাকার জন্য উপযোগী ধান হলো ব্রি 46। এটা হলো ব্রি 46 বন্যা পরবর্তী এলাকার জন্য উপযোগী ধান। আরেকটা লিখবেন জোয়ার ভাটা অঞ্চলের ধান। জোয়ার ভাটা অঞ্চলে ব্রি 33 44 এবং বিআর 11। এই তিনটা ধান জোয়ার ভাটা অঞ্চলের জন্য উপযোগী। ব্রি 33 44 এবং বিআর 11 জোয়ার ভাটা অঞ্চলের উপযোগী ধান। জোয়ার ভাটা অঞ্চলের জন্য উপযোগী ধান হলো ব্রি 33, ব্রি 44, আরেকটা হলো বিআর 11। এই জাতগুলো হলো জোয়ার ভাটা অঞ্চলের জন্য উপযুক্ত ধানের জাত। এছাড়া আর এখানে যেটা লিখবেন, পৃথিবীর প্রথম জিঙ্ক সমৃদ্ধ ধানের জাত হলো ব্রি 62। ব্রি 62 এটা হলো পৃথিবীর প্রথম জিঙ্ক সমৃদ্ধ ধানের জাত, ব্রি ধান। পৃথিবীর প্রথম জিঙ্ক সমৃদ্ধ ধান ব্রি 62। এছাড়াও বঙ্গবন্ধু 100, বঙ্গবন্ধু 100 এই ধানের জাত। বঙ্গবন্ধু 100 এই ধানের জাতটি হলো জিঙ্ক সমৃদ্ধ ধানের জাত। বঙ্গবন্ধু 100 এটা হলো জিঙ্ক সমৃদ্ধ ধানের জাত। বঙ্গবন্ধু 100 এটা হলো জিঙ্ক সমৃদ্ধ ধানের জাত।
100। এটা হলো জিঙ্ক সমৃদ্ধ ধানের জাত, দেখছেন। আর বাংলামতি হলো ধানের নতুন জাত। বাংলামতি এটা হলো ধানের একটা নতুন জাত, যেখানে গৌরমতি এবং ইলামতি এইগুলো হলো আমের জাত। ধানের নতুন জাত বাংলামতি, ধানের নতুন জাত বাংলামতি, যেখানে আমের জাত হলো গৌরমতি এবং ইলামতি। এটার মধ্যে যাতে কনফিউশন না লাগে, গৌরমতি আর একটা হলো ইলামতি, এই দুটা হলো আমের জাত। আরেকটা কথা লিখে রাখেন, দেশের প্রথম রাইস মিউজিয়াম করা হয়েছে বাংলাদেশ রাইস রিসার্চ ইনস্টিটিউটে বা BRRIA, যেটা গাজীপুরের জয়দেবপুরে। এইখানে দেশের প্রথম রাইস মিউজিয়াম বানানো হয়েছে। দেশের প্রথম রাইস মিউজিয়াম আছে BRRI-তে। দেশের প্রথম রাইস মিউজিয়াম এটা আছে BRRI-তে, অর্থাৎ গাজীপুরের জয়দেবপুরে। শেষ, গাজীপুরের জয়দেবপুরে। এখন মৎস্য সম্পর্কে আরেকটা লাইন লিখে রাখেন, একটা লাইন না সরি কয়েকটা লাইন মৎস্য সম্পর্কে একটু লেখেন। বাংলাদেশের মৎস্য গবেষণা ইনস্টিটিউট, বাংলাদেশের মৎস্য গবেষণা কেন্দ্র প্রতিষ্ঠিত হয় 1948 সালে। আর এটার নাম BFRI বা বাংলাদেশ ফিশারিজ রিসার্চ ইনস্টিটিউট, এই নামটা হয় 1996 সালে। এবং বাংলাদেশ মৎস্য গবেষণা কেন্দ্রের আঞ্চলিক কেন্দ্র আছে 5টি। মৎস্য গবেষণা কেন্দ্রের আঞ্চলিক কেন্দ্র আছে 5টি। আঞ্চলিক কেন্দ্র আছে হলো 5টি, যার মধ্যে প্রথমটা হলো স্বাদু পানির কেন্দ্র, যেটার অবস্থান হলো চাঁদপুরে। স্বাদু পানির কেন্দ্র, স্বাদু পানির কেন্দ্র, এটার অবস্থান হলো চাঁদপুরে। নদী গবেষণা কেন্দ্র, নদী স্বাদু পানির কেন্দ্র ময়মনসিংহ, দেখছেন। একটু কারেকশন করে লেখেন, তালে তালে কি লিখছি এগুলা। ময়মনসিংহ। আর নদী গবেষণা কেন্দ্র হলো চাঁদপুরে। নদী গবেষণা কেন্দ্র হলো চাঁদপুরে। এরপরে নদী গবেষণা কেন্দ্রের পরে আরেকটা কেন্দ্রের কথা লিখে রাখেন, সেটা হলো লোনা পানির কেন্দ্র। লোনা পানির কেন্দ্র এটা আছে হলো খুলনায়। এরপর চিংড়ি গবেষণা কেন্দ্র, এটা আছে বাগেরহাটে। চিংড়ি গবেষণা কেন্দ্র এটা আছে হলো বাগেরহাট এলাকায়। আর সর্বশেষ চিংড়ি গবেষণা কেন্দ্রের পরে যেটা লিখবেন, সেটা লিখবেন হলো সামুদ্রিক মৎস্য গবেষণা কেন্দ্র, এটা আছে হলো কক্সবাজারে। সামুদ্রিক মৎস্য গবেষণা কেন্দ্র, সামুদ্রিক মৎস্য গবেষণা কেন্দ্র, এটা আছে হলো কক্সবাজারে। এই হলো বাংলাদেশের মৎস্য গবেষণা মূল কথাবার্তা। এইখান থেকেই পরীক্ষায় প্রশ্ন আসে।
আরেকটা লিখবেন যে ফিশারিজ ট্রেনিং ইনস্টিটিউট বা নদীর মৎস্য প্রশিক্ষণ ইনস্টিটিউট আছে ফরিদপুরের হারুকান্দিতে। হারুকান্দি ফরিদপুর, এটা আলাদা একটা প্রতিষ্ঠান, কিন্তু এটা কিন্তু এই যে নদী গবেষণা কেন্দ্র এটা না, ওইটাও নদী গবেষণা কেন্দ্র নামে পরিচিত ফরিদপুরের হারুকান্দি, যেটা নদীর মৎস্য, এটা স্টার দিয়ে আলাদা করে লিখে রাখেন, নদীর মৎস্য ও জাত উন্নয়ন কেন্দ্র বা নদী উন্নয়ন কেন্দ্র, এটা আছে হলো হারুকান্দি ফরিদপুর। হারুকান্দি ফরিদপুর, এটা নদী গবেষণা ইনস্টিটিউট নামেও পরিচিত। ওইটা হলো নদী কেন্দ্র আর এটা হলো নদী গবেষণা ইনস্টিটিউট। এই পর্যন্ত শেষ। স্টার দিয়ে আরেকটা কথা লিখে রাখেন, বাংলাদেশের বাগদা চিংড়িকে বলা হয় হোয়াইট গোল্ড, যেটা 70-এর দশক থেকে রপ্তানি পণ্য হিসেবে অন্তর্ভুক্ত হয়, যেটা 70-এর দশক থেকে রপ্তানি পণ্য হিসেবে অন্তর্ভুক্ত হয়। দেখছেন? শেষ করবেন এটা লিখে। এটা হলো কি যেন বললাম, আমি ভুলে গেছি, কি যেন বলতে নিয়েছিলাম আমি। হোয়াইট গোল্ড, বাংলাদেশের হোয়াইট গোল্ড বলা হয় বাগদা চিংড়িকে, যেটা 70-এর দশকে না 80-র দশক, আচ্ছা 80-র দশকে, 80-র দশকে রপ্তানি পণ্যের মধ্যে অন্তর্ভুক্ত হয়। এই হলো চিংড়ি সম্পর্কে সবশেষ। আরেকটা জিনিস লিখে রাখেন, বাংলাদেশের জিআই পণ্য, যদি এটা পড়ার এখন আর দরকার মনে করছি না, এটা যখন 2, 4, 5, 10টা ছিল তখন ঠিক ছিল, বাট প্রতিদিন একটা করে নতুন নতুন জিআই পণ্যের স্বীকৃতি দেওয়ার কারণে এখন জিআই পণ্যটা হাস্যকর একটা জিনিসে পরিণত হতে যাচ্ছে ডে বাই ডে। তাও লিখে রাখেন যে বাংলাদেশের জিআই পণ্য মোট 17টি। বাংলাদেশের জিআই পণ্য মোট 17টি। এই 10 আগস্ট 4 দিন আগে একটা নতুন করে আবার স্বীকৃতি পেয়েছে, যার কারণে এটা হাস্যকর একটা জিনিস হয়ে যাচ্ছে এখন জিআই পণ্যগুলো। আর স্বীকৃতি তো বাংলাদেশই দেয়। জিআই পণ্য, জিআই মানে হলো গ্লোবাল ইন্ডিকেটর, গ্লোবাল ইন্ডিকেটর বা ভৌগোলিক নির্দেশক, ভৌগোলিক নির্দেশক। বাংলাদেশের ভৌগোলিক নির্দেশক পণ্য হলো বর্তমানে 17টি। আর এই ভৌগোলিক নির্দেশক পণ্যের স্বীকৃতি দেয় যে সংস্থা, তার নাম হলো WIPO, 1987 সালে প্রতিষ্ঠিত হয়, ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি অর্গানাইজেশন। এখানে শুধু লিখে রাখবেন সর্বশেষ স্বীকৃতি পাওয়াগুলো নাকি সবগুলোর নাম একবার, এটা আমি নিজেও কনফিউজড, ঠিক কিভাবে পড়বেন। শুধু একটা কথা লিখে রাখেন, পণ্যগুলোর নাম আর সর্বশেষ স্বীকৃতি পাওয়া পণ্যগুলোর নাম। সর্বশেষ যেটা, এটা ধরতে গেলে 2023 সালেই স্বীকৃতি পেয়েছে। আমাদের কি বলে এটাকে, 2023 সালে সর্বশেষ স্বীকৃতি পেল ফজলি আম, এইখান থেকে শুরু হয়েছে। ফজলি আম, তুলসীমালা ধান, সর্বশেষগুলো একটু লিখে রাখেন। ফজলি আম, এটা হলো রাজশাহী চাঁপাইনবাবগঞ্জের ফজলি আম। শেরপুরের তুলসীমালা ধান, তুলসীমালা ধান, এইগুলো আলাদা আলাদা স্বীকৃতি পেয়েছে 2টা দিনে। এবং একদিনে
অর্থাৎ 26 জুন 2023 একদিনে স্বীকৃতি পেয়েছে ল্যাংরাম, আশিনাম এবং বগুড়ার দই। একদিনে স্বীকৃতি পেয়েছে ল্যাংরাম, আশিনাম এবং বগুড়ার দই। আর সর্বশেষ বগুড়ার দইয়ের পরে আবারও দুইটা জিনিস স্বীকৃতি পেয়েছে। তার মধ্যে একটা হলো বাংলাদেশের শীতল পাটি, বাংলাদেশের শীতল পাটি। আর একেবারে শেষ স্বীকৃতি পেলে কয়েকদিন আগে নাটোরের কাঁচাগোল্লা, নাটোরের কাঁচাগোল্লা। এখান থেকে যা যা পরীক্ষা আসতে পারে, 5টাই ক্লাস। তো এখান থেকে যা যা আসতে পারে তারিখগুলো আসতে পারে। হ্যাঁ, তো প্রথম ফজলিয়াম স্বীকৃতি পাওয়ার তারিখটা লিখে নেন। ফজলিয়াম স্বীকৃতি পায় 25 এপ্রিল 2023। এটা স্বীকৃতি পায় 25 এপ্রিল 2023। এটা স্বীকৃতি পায় 12 জুন 2023। এই দুইটা আলাদা আলাদা দিনে স্বীকৃতি পেয়েছে। এবং এই একদিনে ল্যাংরাম, আশিরাম এবং বগুড়ার দই এইগুলো স্বীকৃতি পেয়েছে মূলত 26 জুন 2023, এর মাত্র 14 দিন পরে। 26 জুন 2023। এরপর এই শীতল পাটির স্বীকৃতিটা পেয়েছে অল্প কয়েকদিন আগে, অর্থাৎ এর পরেই 26 জুনের পরের মাসে 20 জুলাই 2023। 20 জুলাই 2023। এবং সর্বশেষ স্বীকৃতি পেয়েছে নাটোরের কাঁচাগোল্লা। এটা স্বীকৃতি পায় 10 আগস্ট 2023। আর এই সব মিলিয়ে বর্তমানে জিআই পণ্য হলো 17টি। তো এর বাইরে এখানে পণ্য গেল হলো 1, 2 আর 3, 5 আর 2, 7টা। এর বাইরেও 10টা পণ্যের মধ্যে যেগুলো আছে সেই পণ্যগুলোর নাম লিখে রাখেন। শুধু সেই পণ্যগুলোর নাম শুধু লিখে রাখেন। একটা হলো জামদানি শাড়ি, একটা হলো রংপুরের শতরঞ্জি, একটা হলো রাজশাহীর সিল্ক, আর একটা হলো ঢাকাই মসলিন। এই 4 প্রকারের কাপড় চোপড় আছে। একটা লেখেন জামদানি শাড়ি, আর একটা লেখেন রাজশাহীর সিল্ক। এগুলো একটারও তারিখ লেখার দরকার নেই। রাজশাহীর সিল্ক। আরেকটা লেখেন রংপুরের শতরঞ্জি, রংপুরের শতরঞ্জি। আরেকটা লেখেন ঢাকাই মসলিন, ঢাকাই মসলিন। এই 4 প্রকার হলো শাড়ি। এরপরে মাছের মধ্যে আছে 2 প্রকার, একটা হলো ইলিশ মাছ আর একটা হলো চিংড়ি মাছ। ইলিশ একটা, আরেকটা হলো চিংড়ি মাছ, বা যেটা হলো বাগদা চিংড়ি মাছ। 2022 সালে স্বীকৃতি পেয়েছে ইলিশ, আর একটা হলো বাগদা চিংড়ি। গেল এই 2টা পণ্য। এই গেল 6টা পণ্য। এরপরেও বাকি থাকে 4টা পণ্য। তার মধ্যে ধান আছে কাটারি ভোগ, কালিজিরা। 2 ধরনের ধান আছে, কাটারি ভোগ এবং কালিজিরা। কাটারি ভোগ, আরেকটা হলো কালিজিরা। এই 2 ধরনের ধান। ধান কিন্তু আরো একটা এই সর্বশেষ স্বীকৃতি পেয়েছে। লাল কালি দিয়ে লিখে দিলাম, ওটার তারিখ অলরেডি লেখা আছে, জাস্ট মনে করার জন্য লিখে দিলাম, তুলসীমালা। এরপর আসেন আমের জাত ছিল এখানে একটা। সেই আমের জাতের নামগুলো যেটা বাকি পড়ে গেছে, এটা হলো চাঁপাইনবাবগঞ্জের খিরসাপাত আম। এই খিরসাপাত আমটা উপরে লিখে দিই আমগুলোর সাথে, তাহলে মনে থাকা সহজ হবে। খিরসাপাত আম। এই যে আমের যতগুলো জাত আছে সবগুলোর সাথে একসাথে লিখে দিই, তাহলে মনে থাকবে খিরসাপাত আম। আর এর বাইরে আরেকটা এক্সক্লুসিভ জিনিস, সেটা হলো বিজয়পুরের সাদামাটি। বিজয়পুরের সাদামাটি। এর বাইরে যেটা আছে সেটা স্টার দিয়ে আলাদা করেই লিখে রাখেন, এটা মাটি। বিজয়পুরের সাদা মাটি।
তাহলে দেখেন এখানে আমের জাত আছে কতটা, ফজলি আম, খিরসাপাত আম, ল্যাংড়া আম, আশিনা আম, এই 4 প্রকারের আম আছে। আর আমের সাথে আছে বগুড়ার দই, এই গেল 5 প্রকার। মাছ আছে 2 প্রকারের, 7 প্রকার। আর ধান আছে 4 প্রকারের, তুলসীবালা ধান, এরপরে আছে কাটারি ভোগ, কালিজিরা, এইগুলো। আর এছাড়া আছে আমাদের এই শাড়ি কাপড় যেগুলো আছে এইগুলো। এই শেষ জিআই পণ্য। এখানেই আমরা বিদায় নিব আজকের মতো। আর বিভিন্ন প্রকার চাষবাসের পদ্ধতি যেগুলো সেরিকালচার, এপিকালচার, ওই কালচারগুলো আপনারা বিজ্ঞানের মধ্যেও পাবেন, এইখানেও আছে লেকচার শিটে, ওইখানে দেখে নেবেন। এছাড়া বাংলাদেশের পানি ব্যবস্থাপনা সম্পর্কে অর্থাৎ বাংলাদেশের সেচ প্রকল্পগুলো সম্পর্কে একটু দেখে নেবেন। আর বাংলাদেশের বনজ সম্পদটা দেখে নেবেন। বনজ সম্পদ, বাংলাদেশের সেচ প্রকল্প, এই 2টা কথা লিখে রাখেন। এই 2টা একটু গুরুত্ব দিয়ে দেখে নেবেন, তাহলে হবে। বাট সবচেয়ে গুরুত্বপূর্ণ যেগুলো সেগুলো সব আমি লিখে দিয়েছি। এই ছিল আজকের মতো। দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী দিন অন্য কোনো ক্লাসে। সেই পর্যন্ত সবার জন্য শুভকামনা। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। Yes,